কখনো দেখা গেল যে একেবারে সিরিয়ালে গেছে, তখন পেট্রোল পাম্প থেকে বলা হলো ফুয়েল নেই, আর সরকার বলছে আমার কোনো অভাব নেই। তাহলে এই দেখেন বিশ্বাস এবং ট্রাস্টের যে জায়গাটা কীভাবে নষ্ট হতো। তো এটা আস্থা। তো এই রাষ্ট্রের প্রতি প্রথমত আপনার বিশ্বাসটা থাকতে হবে এবং দ্বিতীয়ত আস্থাটা থাকতে হবে। এই 2 মাসে মানে বিশ্বাসের যে জায়গাটা এবং আস্থার যে জায়গাটা শুধুমাত্র পেট্রোলিয়াম সেক্টরে 0 হয়ে গেছে। যদি ভারতের দিকে তাকান, আমাদের সাথে তাদের যে ব্যুরোক্রেসি অনেক হাই, তারপরেও তাদের যে জাতীয় বাজেট, সেই বাজেটের 8%, অনলি 8% হলো সরকারি কর্মচারীদের বেতন ভাতা। তো বুঝতে পারেন যে আমরা কি ধরনের একটা শ্বেতহস্তি লালন পালন করছি। তো কাজে আমাদের যে এই মুহূর্তে যে ক্রাইসিস, সেই ক্রাইসিসে আপনি বেতন কম দেন অথবা ছাঁটাই করেন। এই সরকারের যে প্রধান সমস্যা হলো টাকা নেই, কিন্তু সরকার মানে অভিনয় করছে, মনে হয় যেন যে এক একজনের 20টা-25টা করে কার্ড দিয়ে দেবে, হেলথ কার্ড, এডুকেশন কার্ড, নাগরিক কার্ড। এই কার্ডগুলো দিয়ে ফ্যামিলি কার্ড, সার কার্ড, ডিজেল কার্ড, এবং এই কার্ডগুলো নিয়ে আমরা মাথায় করে কোথায় যাব বলেন তো? যেভাবে তারা শুরু করেছে এইভাবে কত দূর এগোতে পারে? আমাদের তো দেশটা আসলে মিরাকেল, এদেশে অনেক কিছু মিরাকেল ঘটে। তো হয়তো মিরাকেলই অনেক কিছু ঘটে যেতে পারে। ইফ ইট ইজ নট মিরাকেল, ইফ ইট ইজ নট মিরাকেল, ভালো যাবে না সরকারের বয়স আজ 2 মাস হলো, একেবারে 60 দিন। 60তম দিনে আসলে এসে আমরা একটু আলোচনা করতে চাই। অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে সরকার যাত্রা শুরু করেছে, অনেক রক্তের পরে একটি নির্বাচিত সরকার। গত 60 দিনে সরকার অনেক আন্তরিকতা দেখিয়েছে, অনেকগুলো নতুন নতুন উদ্যোগ জনগণের সামনে নিয়ে এসেছে। দেশ আসলে কেমন চলছে? দেশ আসলে ভালো চলছে না, এবং এখানে সরকারের আবেগ, আন্তরিকতা এর কোনো অভাব নেই। এখন কেন ভালো চলছে না, সব দোষ কি সরকারের? আমার কাছে সেটাও মনে হচ্ছে না। মূলত হলো কি, আমরা একটা সিস্টেমের মধ্যে চলে আসছি। শেখ হাসিনার জমানাতে, বিশেষ করে করোনার পর থেকে অর্থনীতিটা নিম্নগামী ছিল, এবং শুধুমাত্র করোনার টিকা নিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় 51,000 কোটি টাকা আমাদেরকে সাবসিডিজ দিতে হয়েছে করোনাকালীন সময়। এরপর ওই সময়টিতে ব্যবসা বাণিজ্য লকডাউনের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর অন্যান্য যে সমস্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতি, অনিয়ম, গ্লোবাল যে ক্রাইসিস, সেই জিনিসগুলো ছিল। ব্যাংকগুলো একেবারে দেউলিয়া হয়ে গিয়েছিল, বারবার শুধু নোট ছাপিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা দিয়ে অনেকগুলো ব্যাংকে বাঁচিয়ে রাখা হয়েছিল। তো ওই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা ওনার সরকারের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এলেন, উনি আসলে সত্য কথাটা বলেননি। প্রথম দিন থেকে সত্য কথাটা বলেননি। অর্থাৎ সরকারের, শেখ হাসিনা সরকারের যে ভালোগুলো ছিল সেগুলোও বলেননি, মন্দগুলো ছিল সেগুলো বলেন। উনি একটা স্বপ্ন দেখিয়েছেন, এই দেশটা উনি আরও 5 বছর শাসন করবেন, 50 বছর শাসন করবেন, এবং সেইভাবে সব জিনিসগুলোকে তিনি ওন করার চেষ্টা করেছেন। কোথাও কোনো সমস্যা নেই। কিন্তু এই সময়ের মধ্যে দেখা গেল যে শেখ হাসিনার জমানাতে যেটা 1,20,000 কোটি টাকা কাগজে কলমে খেলাফি ঋণ ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন বিদায় নিলেন, এটার পরিমাণ হয়ে গেল 5.5 লাখ কোটি টাকা। আচ্ছা, এই খেলাফি ঋণটা তো এখন এই সরকারের জন্য বোঝা হয়ে পড়েছে, যেখানে ব্যাংকের সাকুল্যে 16 থেকে 17 লক্ষ কোটি টাকা আমানত। তো 16 থেকে 17 লক্ষ কোটি টাকা আমানতের মধ্যে আপনার 5.5 লক্ষ কোটি টাকা নেই, আপনি এটা সামাল দিবেন কি করে? গেল এক। 2 নম্বর হলো যে রেভিনিউ। এখন লোকাল রেভিনিউ কালেকশন একমাত্র ভ্যাট এবং কাস্টমসে ইউনূস সরকারের আমলে পার ইয়ার 60,000 কোটি টাকা কম ইনকাম হয়েছে। এডিবির যে বাস্তবায়ন, সেই এডিবির বাস্তবায়ন হয়নি। মানে ধরুন আপনার প্রায় 3 লক্ষ কোটি টাকা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান থাকে, তো এখান থেকে যে বাস্তবায়ন হয় 3 লক্ষ কোটি টাকা, যখন রাষ্ট্রীয় অর্থ, পাবলিক ফান্ড, রাস্তাঘাট, পুল, ব্রিজ, কালভার্ট, এই বিভিন্ন কাজে ব্যয় হয়, তখন লক্ষ লক্ষ মানুষ এর সঙ্গে, এই অর্থনীতির সঙ্গে জড়িত হয়ে যায়। 3 লক্ষ কোটি টাকা অন্তত 8 বার ট্রানজাকশন হয়। 8 বার হলে তাহলে 24 লক্ষ কোটি টাকার যে ট্রানজাকশনটা, এটা জিডিপিতে যোগ হয়। এভাবেই ওনার আমলে হাইয়েস্ট 20%, মানে টাকার যে 20% উনি বাস্তবায়ন করতে পারছেন।
আর বাকিগুলো আইদার ল্যাপস হয়ে গেছে অথবা সেই টাকা ওখান থেকে নিয়ে তারা অন্য সেক্টরে খরচ করেছে। উনি প্রায় 12 থেকে 13 বিলিয়ন ডলার অতিরিক্ত বিদেশি ঋণ করেছেন। আচ্ছা, 2 দফায় টাকা ছাপিয়েছেন 60,000 কোটি টাকা, একবার 30,000 কোটি টাকা ছাপিয়ে ইসলামী ব্যাংকগুলোকে দিয়েছেন 20,000 কোটি টাকা ছাপিয়ে, আবার ওনার নিজের জন্য টাকা নিয়েছেন। তো এই যে একটা বিশাল লায়াবিলিটিস এই সরকার উত্তরাধিকার সূত্রে পেল, পাওয়ার পরে এই সরকারে যারা কর্তা ব্যক্তি মানে আছেন, হয় তারা জানেন না অথবা তাদেরকে বলা হয়নি অথবা তারা খোঁজ নেননি। ঠিক এরকম একটা ধ্বংসস্তূপের উপরে এখন খবরগুলো চিন্তা করেন। প্রথম খবর, 1 নম্বর খবর হলো যে সরকার 51,000 কোটি টাকা এই 2 মাসে ব্যাংক থেকে ঋণ নিয়েছে। আবার বলছি, 2 মাসে 51,000 কোটি টাকা। এর মধ্যে এই জাস্ট 1 সপ্তাহের মধ্যে 5,000 কোটি 10,000 5,000 কোটি টাকা নিচ্ছে। আবার ব্যাংকগুলোর লোন না পাওয়ার কারণে তারা বলছে আমরা বন্ড ছেড়ে এই টাকা আনবো। তো সব মিলিয়ে সম্ভবত 41 অথবা 51,000 কোটি টাকা এই 2 মাসে তারা শুধু ব্যাংক থেকে ঋণ নিয়েছে। গেল 1। 2 নম্বর হলো এই যে ভর্তুকি, এই ভর্তুকির জন্য মানে জ্বালানিতে তারা 50,000 কোটি টাকা এই বিপিসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সরকারের কাছে চেয়েছে। এটা গেল লায়াবিলিটি। এখন এই যে বিপিসি চেয়েছে, এটা লোকাল মুদ্রায় তার কাছে টাকা নাই, এজন্য সে পাগলের মতো টাকা খুঁজছে। যেমন আজকেও প্রধানমন্ত্রী যারা দাতা সংস্থা তাদের কাছে সে $2 বিলিয়ন মানে ঋণ চেয়েছে। এখন এই $2 বিলিয়ন জন্য কিন্তু আইএমএফের কাছে অনেক আগেই আসার সাথে সাথে সরকার নিবেদন করেছিল। আইএমএফ কিন্তু রেসপন্ড করেনি। এবং আইএমএফ শেখ হাসিনার জমানাতে যে ঋণটা দিয়েছিল বাংলাদেশকে $4.5 বিলিয়ন, সেটার যে শেষ কিস্তিগুলো শেখ হাসিনার পতনের পর একটা কিস্তিও ইউনূসের জমানাতে ছাড় করেনি। এবং এই সরকারের আমলেও এখন পর্যন্ত আইএমএফ একটা কিস্তি ছাড় করেনি। এবং আইএমএফ তার কিস্তি বাংলাদেশের জন্য ছাড় না করা পর্যন্ত এই সরকারের যে গ্রহণযোগ্যতা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর কাছে, আন্তর্জাতিক ট্রেড অ্যান্ড কমার্সের কাছে তার যে ভাবমূর্তি, এটা প্রতিষ্ঠিত হবে না। এই জন্য এই যে জ্বালানির জন্য যে $2 বিলিয়ন, এটা তার আসলে ইমার্জেন্সি আনা দরকার ছিল মূলত আইএমএফের কাছ থেকে, কিন্তু আইএমএফের কাছ থেকে কোনো রেসপন্ড পায়নি। না পেয়ে এখন সে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জায়গা সবার কাছে সে টাকা চাচ্ছে, কিন্তু এই আজকে কোনো উন্নয়ন সহযোগী এখন পর্যন্ত বলেনি সরকারকে টাকা দেব। তো এই যে অবস্থা, সামনে আসছে বাজেট, জুন মাসে আসতেছে বাজেট। তো এই বাজেটের কাছের সঙ্গে সঙ্গে আপনি চিন্তা করেন যে বাংলাদেশের যে বেসরকারি পাওয়ার প্ল্যান্টগুলো আছে, শেখ হাসিনার জমানাতে তারা প্রায় 80,000 কোটি টাকা সরকার কাছে পেত। এটা বাড়ছে, কমে নাই। আদানি পেত অলমোস্ট ধরেন 12,000 কোটি টাকা আদানি পেত। এখন সেটার কিছু অংশ দেওয়া হয়েছে, বাট এখন পর্যন্ত আদানি একটা বিরাট টাকা এই সরকারের কাছে পাবে। সামনে অবস্থা তাহলে এইগুলো আপনি চিন্তা করেন যে সুলতান সুলেমানের মতো মানুষ বা ধরেন আওরঙ্গজেবের মতো মানুষ, তারাও টাকার জন্য রাতের আধারে সিংহাসন ত্যাগ করে ইহুদি যারা সুদখোর ছিল তাদের রাষ্ট্রে, তাদের কাছে গিয়ে সেই টাকা সুদে এনে তারা কিন্তু রাষ্ট্র চালাতে বাধ্য করেছে। একটা রাষ্ট্রে যদি অর্থ না থাকে, টাকা না থাকে, রাষ্ট্রের মেরুদণ্ড থাকে না। আপনি যত কথা বলেন না কেন, ন্যায় নীতি কোনো কিছু থাকে না। পুরুষের টাকা না থাকলে যেমন কিচ্ছু থাকে না, নারীর যেমন যৌবন না থাকলে, সৌন্দর্য না থাকলে দুনিয়ার কোনো মানুষ তাকে ফিরে তাকায় না, বিগত যৌবনা দিকে ফিরে থাকে না। পুরুষের একই অবস্থা, রাষ্ট্রেরও টাকা থাকতে হবে। আমরা অনেকগুলো রাষ্ট্র, ওমানের মতো একটা ছোটো রাষ্ট্রকে আমরা পাত্তা দিতেছি টাকার জন্য। এখন এই সরকারের যে প্রধান সমস্যা হলো টাকা নেই, কিন্তু সরকার মানে অভিনয় করছে। মনে হয় যেন এই যে এক একজনের 20টা-25টা করে কার্ড দিয়ে দেবে, হেলথ কার্ড, এডুকেশন কার্ড, নাগরিক কার্ড। এই কার্ডগুলো দিয়ে ফ্যামিলি কার্ড, সার কার্ড, ডিজেল কার্ড, এবং এই কার্ডগুলো নিয়ে আমরা মাথায় করে কোথায় যাব বলেন তো? প্রত্যেকটা কার্ডের সাথেই তো টাকা পয়সা জড়িত। খাল কাটা হবে, 20,000 কিলোমিটার খাল কাটা হবে, 50 কোটি গাছ লাগানো হবে। অথচ আপনি এই যে আমি যে অর্থনৈতিক যে ডাটাগুলো দিলাম, এটার এগেনস্টে বলেন তো একটা সরকার 2 মাসের মাথায় এসে সে এই অর্থনীতির মধ্যে 20,000 মানে কিলোমিটার খাল কিভাবে কাটবে? ফলে কি হলো, আপনার যোগান চাহিদা প্রয়োজনের সঙ্গে সমন্বয় না থাকার কারণে আপনি যদি একেবারে শুরুতে হোঁচট খান, কি স্ট্যাডিটা ছিল না এইভাবে,
স্টাডি ছিল না, আমি আমি আই ডোন্ট নো, আমি এটা বলতে পারবো না। ফার্স্ট থিং হলো যে তাদের শুরুটা আমার কাছে ভালো লাগেনি। মর্নিং শোজ দ্যাটে যেভাবে তারা শুরু করেছে, এইভাবে কত দূর এগোতে পারে। আমাদের তো দেশটা আসলে মিরাকেল, এদেশে অনেক কিছু মিরাকেল ঘটে, তো হয়তো মিরাকেলই অনেক কিছু ঘটে যেতে পারে। ইফ ইট ইজ নট মিরাকেল, ইফ ইট ইজ নট মিরাকেল, ভালো যাবে না সরকারের। আপনি বলছিলেন যে 2 মাসে সরকারের মূল্যায়ন করবার জন্য যথেষ্ট সময় না, কিন্তু আমরা আসলে সরকারের মূল্যায়ন করছি না। সরকার তো অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, সরকার বলছে তারা দায়িত্ব নিয়েছে রাষ্ট্র পরিচালনার। এই দায়িত্ব পালনে রনি ভাই যেগুলো বললেন, এই বাস্তবতায় অনেকটা হিমশিম খেতে হচ্ছে। সরকার বলছে যে ভালোই আছে, কিন্তু আসলে ব্লাড লাইন যেটিকে বলা হয় একটি রাষ্ট্রের অর্থনীতি, সেই অর্থনীতির নাজুক পরিস্থিতিতে এবং বৈশ্বিক যে ক্রাইসিস, এই ক্রাইসিসগুলো মোকাবেলা করা একটি নতুন সরকারের জন্য আসলেই অনেক চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবার জন্য সরকারের যে প্রিপারেশন, সরকারের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসগুলো কতটুকু যথার্থ বলে আপনি মনে করেন? আচ্ছা, সেই ক্ষেত্রে হলো দুটো বিষয়। যেমন ধরুন, একটা ফিউডাল সোসাইটিতে, পশ্চাৎপদ সমাজে, কিংবা যেখানে ইনফরমেশনে গ্যাপ আছে, সেখানে অনেক কিছু জনগণকে না জানিয়ে করা যায়। কিন্তু আজকের পৃথিবীতে, যেখানে বাংলাদেশের দুটো জিনিস, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে মিডিয়ার বিরাট হয়েছে, ইনফরমেশন রয়ে গেছে। আর একটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু একটু রাজনৈতিক সচেতন মানুষ, তুলনামূলকভাবে সচেতন, তাদের চোখ কান খোলা আছে। মানে পেটে ভাত না থাকলেও রাজনীতি নিয়ে তারা চর্চা করে। আপনার চায়ের রেস্টুরেন্ট স্টল থেকে শুরু করে আপনার সর্বত্রই তারা রাজনীতি চর্চা করে। অতএব সেই ক্ষেত্রে আপনার করণীয় এটা কী হবে? একটা পদ্ধতি হতে পারে যে আপনি, যেটা হয় সনাতনী যে অবস্থা, যেমন সেটা হলো এক ধরনের কাক চতুরতা। কাক গৃহস্থর বাড়ি থেকে ডিম চুরি করে, খোপ থেকে চুরি করে খড়ের মধ্যে লুকায় চোখ বন্ধ করে। তখন কাক মনে করে যে আমি যখন দেখলাম না, কেউ দেখলো না। এটা এক ধরনের ব্যাপার। তো আজকে সেটা সম্ভব না। আজকে খোলা চোখে তাকে বলতে হবে, এবং অর্থাৎ তার কি এই সমস্যা আছে এবং সমাধান কোন পথে। এখানে এই কমিউনিকেশনের, জনগণের সঙ্গে গ্যাপ রাখাটা আজকের অ্যাডমিনিস্ট্রেশনে, আধুনিক যে ব্যবস্থাপনা, সেখানে এটা ঠিক না, যে গোপন রাখাটা ঠিক না। আমরা একটু রনি ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। রনি ভাই, সরকার নানামুখী উদ্যোগের কথা শুনছি, আবু সাইদ ভাইও বললেন এগুলো বাস্তবায়ন চান। আসলে সরকারের যে উদ্যোগগুলো আছে সেগুলো এই ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য পর্যাপ্ত কিনা, বা ম্যানেজারিয়াল জায়গাগুলোতে যারা রয়েছে তারা কতটুকু ক্যাপাবল কিনা, বা ক্যাপাবিলিটির ঘাটতি দেখছেন? এখানে সরকারের দুটো সাইড আছে, একটা হলো মারিফত আর একটা হলো শরীয়ত। যেটা দেখা যায় সেটা হলো শরীয়ত, আর যেটা মারিফত সেটা দেখা যায় না। তো গোপনে অন্ধকারে মারিফতে সরকার কী কী ক্রাইসিস ম্যানেজমেন্ট করছে এটা আমরা বলতে পারবো না, কিন্তু শরীয়ত দৃশ্যমান যদি বলেন, তাহলে আমরা আসলে কোনো ক্রাইসিস ম্যানেজমেন্ট দেখছি না। একটা ছোট্ট উদাহরণ দিই। আমি এই আপনার অনুষ্ঠানে আসার আগে দেখলাম, অর্থনৈতিক ক্রাইসিসের কারণে বিবিসি তার হেড অফিসের এবং আশেপাশের জায়গা থেকে 2000 লোককে তারা ছাঁটাই করছে, যে গভর্নমেন্ট প্রতিষ্ঠান বিবিসি থেকে। তো আমাদের পারিবারিক জীবন আমরা কি করি? যখন চাকরি চলে যায়, অভাব হয়ে যায়, আমরা একটা ছোট বাসায় যাই, 3 বেলার জায়গায় 1 বেলা খাবার খাই, নতুন জামা কাপড় কিনি না, আয় অনুযায়ী ব্যয় করি। আমাদের দেশে 20 লাখ বা 21 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী। 21 লক্ষ। তো সরকার যে রেভিনিউটা আর্ন করে, সেই আর্নের অলমোস্ট 40% আমাদের এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনে চলে যায়, আর প্রায় সেম অ্যামাউন্ট চলে যায় সুদ দিতে। বিদেশে যে আমরা ঋণ করেছি, সেই সুদ দিতে আমাদের বাকি 40% চলে যায়। 20% টাকা আমরা এই বিভিন্ন উন্নয়ন, ডেভেলপমেন্ট সেক্টরে এগুলোতে ব্যয় করি জায়গাতে। এই হলো বাস্তবতা। তো এখন এই যে সরকারি কর্মকর্তাদের বেতন কত? আমাদের গত বছর যেটা বেতন ছিল প্রায় 90,000 কোটি টাকা, এই মুহূর্তে সরকারি কর্মকর্তাদের শুধু মূল বেতন। এটার সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধাবাদ, এটা ইউনূস সরকার বাড়িয়ে এমনভাবে করে গেছে যে এই 80,000-এর পরে আরও 1,20,000 কোটি টাকা, মানে মোট 2 লক্ষ কোটি টাকা সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হবে। এইভাবে একটা পে স্কেল তৈরি করে গেছে। আচ্ছা, এখন যদি ভারতের দিকে তাকান, আমাদের সাথে তাদের যে ব্যুরোক্রেসি অনেক হাই, তারপরেও তাদের যে জাতীয় বাজেট, সেই বাজেটের 8%, অনলি 8% হলো সরকারি কর্মচারীদের বেতন ভাতা। তো বুঝতে পারেন যে আমরা কি ধরনের একটা শ্বেতহস্তি লালন পালন করছি। তো কাজে আমাদের যে এই মুহূর্তে যে ক্রাইসিস, সেই ক্রাইসিসে আপনি বেতন কম দেন অথবা ছাঁটাই করেন,
অ্যাটলিস্ট অর্ধেক আপনাকে সরকারি ব্যয় কমায় ফেলতে হবে কেবলই মাত্র বেতন ভাতা বাবদ, আর বাকিগুলো তো আপনি কমাতে পারবেন না। কিন্তু এটা এখানে মারফতি কোনো বিষয় না, এটা প্রকাশ্যে আপনাকে এই কাজ করতেই হবে। এখানে নতুন পে স্কেলের দাবি তাই তো বলছি আপনার অলরেডি প্রসেস অন আমি বলছি যে এখানে আমাদের দেশে মনে করেন যে এটা পুলিশ থেকে বাদ দিতে হবে, সামরিক বাহিনী থেকে বাদ দিতে হবে, সব জায়গাতে বাদ দিতে হবে। এখন যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মানে আমেরিকাতে হলে এই মুহূর্তে অর্ধেক কমিয়ে ফেলা হতো। সেই মানুষগুলো কই যাবে আবার? আচ্ছা, সেটা ডাজ নট ম্যাটার, আপনাকে তো আপনার রাষ্ট্র চালাতে হবে, তা আপনাকে আপনার রাষ্ট্র চালাতে হবে। তো এখন সারা দুনিয়াতে এইভাবেই কাজ করে, তো আপনাকে অর্ধেক করতে হবে। সেটা না করে আপনার উপরে যে খড়গ, সেই খড়গটা হলো আপনি এক্সিস্টিং যে ব্যয়টা আছে এটাকে প্রায় আরও 2 গুণ বা 2.5 গুণ আপনি করে ফেলছেন। মানে 80,000-এর জায়গায় আরও 1,20,000 কোটি টাকা নতুন করে যুক্ত হচ্ছে। প্লাস সরকারের যারা লোকজন তারা বলতেছেন যে আরও 5 লাখ লোক নতুন করে নিয়োগ দেওয়া হবে। মানে এখন 21 লাখ আছে, আরও বিভিন্ন শূন্য পদ, তারা তো পদ শূন্য করে রাখে, সেই শূন্য পদে 5 লাখ যে শূন্য পদ আছে সেখানে খুব দ্রুত বিএনপির যারা লোকজন আছে, যুব দলের লোক আছে, ছাত্র দলের লোক আছে, তাদেরকে এই সময় নিয়োগ দিতে হবে। সো ইটস এ পপুলার ওয়ার্ক, পপুলার জব। কিন্তু বাংলাদেশের যে সত্যিকারতে ভালো কিছু করবে, আপনাকে একটা জিনিস বলি, সাহিদ ভাই কিন্তু খুব চমৎকার একটা কথা বলছেন। রাষ্ট্র ব্যবস্থাটি একটা বিশ্বাস, এটা হলো প্রিলিমিনারি, আর দ্বিতীয় হলো আস্থা। প্রথমে আপনি বিশ্বাস করবেন, মহান আল্লাহর প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো বিশ্বাস। আর আস্থা হলো যে আমার জীবন যৌবন সব কিছুই আসলে আল্লাহর উপর নির্ভর করে, তো এটা হলো আস্থা। তো এই রাষ্ট্রের প্রতি প্রথমত আপনার বিশ্বাসটা থাকতে হবে এবং দ্বিতীয়ত আস্থাটা থাকতে হবে। এই 2 মাসে মানে বিশ্বাসের যে জায়গাটা এবং আস্থার যে জায়গাটা শুধুমাত্র পেট্রোলিয়াম সেক্টরে 0 হয়ে গেছে, একদম শূন্য। মানে সরকার বলছে আমার কাছে 2 মাসের আছে, পেট্রোলে কোনো সমস্যা নেই, কিন্তু কেউ এটা বিশ্বাস করছে না। আর আস্থার সংকটটা নষ্ট হচ্ছে যারা ভুক্তভোগী, তারা যখন পেট্রোল পাম্পে যাচ্ছে এবং সেখানে প্রতিদিন হৃদয় বিদারক দৃশ্য তৈরি হচ্ছে। একটা মানুষ 1 লিটার 1.5 লিটার তেল পুড়িয়ে একটা পেট্রোল পাম্পে আসছে, 10 ঘন্টা 12 ঘন্টা সে লাইনে দাঁড়িয়ে থেকে একটা গাড়ির জন্য সে 10 লিটার তেল পাচ্ছে, তাও 3-4 দিন পরে। কখনো দেখা গেল যে একেবারে সিরিয়ালে গেছে, তখন পেট্রোল পাম্প থেকে বলা হলো ফুয়েল নেই, আর সরকার বলছে আমার কোনো অভাব নেই। তাহলে এই দেখেন বিশ্বাস এবং ট্রাস্টের যে জায়গাটা কীভাবে নষ্ট হলো।